আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা নিয়ে যাবতীয় প্রশ্নোত্তর তোমাদের সামনে হাজির করছি। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান, ষষ্ঠ অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা। একটি বাক্যে উত্তর দাও। স্থির বস্তু বলতে কি বোঝো? দেখো, যে সমস্ত বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় না তাদের স্থির বস্তু বলে, যেমন গাছ, ঘরবাড়ি প্রভৃতি। গতিশীল বস্তু বলতে কি বোঝো? যে সমস্ত বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়, এটা হচ্ছে পরিবর্তিত হয় না স্থির বস্তু, আর পরিবর্তিত হয় তাই গতিশীল বস্তু বলে। গতিশীল ট্রেন, ঘুরন্ত পাখা ইত্যাদি। এবার দেখো কি বলছে, কোনো বস্তুর ওজন বলতে কি বোঝো? পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলা হয়। কোনো বস্তুর গতিশক্তি বলতে কি বোঝো? গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য বা শক্তি জন্মায় তাকে বস্তুর গতিশক্তি বলা হয়। কোনো বস্তুর স্থিতিশক্তি বলতে কি বোঝো? প্রথমে গতিশক্তি বোঝালাম, তারপর স্থিতিশক্তি। কোনো বস্তুর আকার ও অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মায় তাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। পোড়া চুনে জল দিলে কি ঘটবে? পোড়া চুনে জল দিলে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হবে এবং পোড়া চুন কলি চুনে পরিণত হয়ে যাবে। ঘর্ষণ বল দুটি বস্তুর স্পর্শতলের প্রকৃতির উপর কীভাবে নির্ভর করে? উত্তরটা হবে, দুটি বস্তুর স্পর্শতল অমসৃণ হলে ঘর্ষণ বল বৃদ্ধি পাবে, আর স্পর্শতল মসৃণ হলে ঘর্ষণ বল হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন, দেশলাই কাঠির বারুদে দিকটি দেশলাই বাক্সের গায়ে ঘষলে দেশলাই কাঠি জ্বলে ওঠে, কেন? দেশলাই বাক্সের দুই পাশে বারুদের খড়খড়ে প্রলেপ থাকে। এখন ওই অমসৃণ তলে দেশলাই কাঠির বারুদ ঘষলে ওই জায়গার উষ্ণতা বেড়ে যায়। ফলে যে উষ্ণতায় বারুদ জ্বলে সেই উষ্ণতায় বারুদ পৌঁছে গেলে কাঠিতে আগুন জ্বলে যায়। এগুলো উষ্ণতা। তারপরে কি আছে দেখো, উদ্ভিদ থেকে পাওয়া জ্বালানি তেলকে কি বলা হয়? উদ্ভিদ থেকে পাওয়া জ্বালানি তেলকে বলা হয় বায়োডিজেল। নবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝো? যে সমস্ত শক্তির ব্যবহার এখনো অবধি ব্যাপক প্রচলিত নয় এবং যেগুলি অদূর ভবিষ্যতে কখনো শেষ হবে না তাদের নবীকরণযোগ্য শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। 11 প্রশ্নটা কি দেখি, অনবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝো? যে সমস্ত শক্তির ব্যবহার প্রকৃতিতে ব্যাপকভাবে প্রচলিত কিন্তু এগুলি অদূর ভবিষ্যতে ফুরিয়ে গেলে পুনরায় এগুলোকে ফিরে পাওয়া যাবে না, তাদের অনবীকরণযোগ্য শক্তি বলা হয়, যেমন কয়লা, খনিজ তেল প্রভৃতি। পেট্রোলিয়াম থেকে আমরা কি কি জ্বালানি পাই? দেখো, 12 প্রশ্নটা, পেট্রোলিয়াম থেকে আমরা ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি জ্বালানি পেয়ে থাকি। প্রথম শ্রেণীর খাদক বলতে কি বোঝো? যে সমস্ত খাদক খাদ্যের জন্য সরাসরি সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তাকে প্রথম শ্রেণীর খাদক বলা হয়, যেমন ঘাস ফড়িং, খরগোশ প্রভৃতি। দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে? যে সমস্ত খাদক প্রথম শ্রেণীর খাদক খেয়ে বেঁচে থাকে তাকে দ্বিতীয় শ্রেণীর খাদক বলা হয়, যেমন হচ্ছে ব্যাঙ। তৃতীয় শ্রেণীর খাদক, যে সকল খাদক দ্বিতীয় শ্রেণীর খাদককে খেয়ে বেঁচে থাকে তাদের তৃতীয় শ্রেণীর খাদক বলে, যেমন হচ্ছে সাপ। খাদ্য শৃঙ্খল কাকে বলে? দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎপাদক থেকে শুরু করে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহ পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। খাদ্য জাল বলতে কি বোঝো? পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলি মিলে জালের মতো তৈরি হয়, একে খাদ্য জাল বলে। 18 প্রশ্নটা কি দেখে নিই, যে সমস্ত প্রাণী খাদ্য হিসেবে সর্বভোগ কাকে বলে? প্রশ্নটা হচ্ছে সর্বভোগ কাকে বলে। উত্তরটা, যে সমস্ত প্রাণী খাদ্য হিসেবে সরাসরি উদ্ভিদকে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদ্যকে গ্রহণ করতে পারে তাদের সর্বভোগ বলে। মানুষ, বাঘ, কাক প্রভৃতি। পৃথিবীতে
সমস্ত শক্তির মূল উৎস কি? পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পাতায় মাটির খনিজ লবণ মিশ্রিত জল ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে। খাদ্যের মধ্যে কোন শক্তিতে রূপান্তরিত হয়? খাদ্যের মধ্যে সৌরশক্তি, রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। কিভাবে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়? খরস্রোতা নদীর স্রোতের অভিমুখে প্রচণ্ড বেগে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আমরা তাপবিদ্যুৎ শক্তি কিভাবে পাই? কয়লা পেট্রোলিয়াম পুড়িয়ে যে তাপশক্তি উৎপন্ন হয় সেই তাপশক্তিকে কাজে লাগিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। বল কাকে বলে? দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো বস্তুর উপর বাইরে থেকে যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু স্থির হয় বা গতির অভিমুখ বা মান পরিবর্তিত হয় তাকে বল বলে। লিনম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি ট্রাফিক লেভেল গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরে জীবদেহে দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রাফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। 26 কোশ্চেন, একটি ধনুক থেকে যখন তীর ছোড়া হয় তখন শক্তির কিরকম পরিবর্তন ঘটে? ধনুক থেকে যখন তীর ছোড়া হয় তখন স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তারপরে কি রয়েছে? সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। শক্তি কয় প্রকার? কি কি? শক্তি 8 প্রকার। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, চৌম্বক শক্তি, পারমাণবিক শক্তি, তড়িৎ শক্তি ও আলোক শক্তি। একটি স্প্রিং এর উপর একটি বলকে চেপে ধরলে বলটি উপরের দিকে ছিটকে যায়। কেন? স্প্রিংয়ের ওপর একটি বলকে চেপে ধরলে স্প্রিংটি আকৃতির পরিবর্তন ঘটে, ফলে স্প্রিংটির মধ্যে স্থিতিশক্তির সঞ্চার হয়। এই স্থিতিশক্তি স্প্রিংয়ের ওপর রাখা বলের গতির শক্তিতে রূপান্তরিত হলে বলটি ছিটকে বেরিয়ে যায়। হাতে হাত ঘষলে গরম হয়ে যায় কেন? হাতে হাত ঘষার সময় দুই তালুর মধ্যেকার ঘর্ষণ বলের বিরুদ্ধে হাত গতিশীল থাকে। এই যান্ত্রিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। চুম্বক শক্তি কিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তা একটা পরীক্ষার মাধ্যমে বোঝা। কোনো চুম্বক একটি হালকা লোহার পেরেকের কাছে নিয়ে গেলে দেখা যায় লোহার পেরেকটি চুম্বকের দিকে এগিয়ে গিয়ে চুম্বকের গায়ে আটকে গেছে। তাহলে চুম্বকের আকর্ষণ ধর্মের জন্য এই পেরেকটির মধ্যে গতির সঞ্চার হয়েছে। এইভাবে চুম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। পরের প্রশ্ন, স্পর্শহীন বল বলতে কি বোঝো? উদাহরণ দাও। যখন কোনো বস্তুকে স্পর্শ না করেও তার উপর বাইরে থেকে বল ক্রিয়া করে তাকে স্পর্শহীন বল বলে। একটি চুম্বকের কাছে একটি লোহার পেরেক আনলে চুম্বক ও লোহার পেরেকের মধ্যেকার আকর্ষণ যে বল, এক্ষেত্রে চুম্বককে লোহাকে স্পর্শ করে না, এটি হলো একটা স্পর্শহীন বল। প্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। তাপশক্তি, তড়িৎ শক্তি উৎপাদন করতে গেলে সাধারণভাবে যেসব শক্তির উৎস ব্যবহার করা হয় সেগুলোকে প্রচলিত শক্তি বলে। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি হলো প্রচলিত শক্তির উৎসের উদাহরণ। অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো? উদাহরণ দাও। তাপশক্তি বা তড়িৎ শক্তি উৎপাদন করতে গেলে যেসব উৎসগুলো এখনো ব্যাপকভাবে প্রচলিত হয়নি সেগুলিকে অপ্রচলিত শক্তি বলা হয়। যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, তাপীয় শক্তি ইত্যাদি হচ্ছে অপ্রচলিত শক্তির উদাহরণ। খাদ্য পিরামিড বলতে কি বোঝো? দেখো, খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে উৎপাদক ও খাদককে প্রকৃতি অনুসারে একটি আলাদা ধাপে রাখা রয়েছে। এইভাবে নিচের ধাপ থেকে উপরের ধাপে সাজানোর ফলে যে ছবিটি তৈরি হয় একটি পিরামিডের মধ্যে থেকে খাদ্য পিরামিড বলে। লিনম্যানের শক্তির 10% সূত্রটি লেখো। দেখো, বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে বা ট্রাফিক স্তরে খাবার হিসেবে যে শক্তি এসে পৌঁছায় তার মোট 10% এই প্রাণীরা তাদের দেহ গঠনের কাজে লাগায় বা দেহে জমা করে রাখতে পারে। এইভাবে আবার পরবর্তী স্তরে 10% শক্তি খাদ্যরূপে পৌঁছায়, আবার তার মাত্র 10% শক্তি তারা পরবর্তী শক্তি স্তরে প্রাণীদের দেহ গঠন কাজে লাগে। এই ব্যাখ্যাকে 10% সূত্র বলা হয়। এরপরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, এখানে রয়েছে একটা তালিকা দেওয়া রয়েছে। সূর্য, গাছ, ফড়িং, ঘাস, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ, এই খাদ্যের সম্পর্কযুক্ত তালিকাটা হলো কি? খাদ্য শৃঙ্খল। ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। পেট্রোলিয়ামকে আমরা
কোন জ্বালানি পাই? পেট্রোলিয়াম থেকে পেট্রোল, কেরোসিন, ডিজেল সবকটাই পেয়ে থাকি। কোনটি খাদ্য শৃঙ্খল সঠিক নয়? দেখো, ঘাস, হরিণ, সাপ এটা কিন্তু সঠিক খাদ্য শৃঙ্খল নয়, বাকি সবকটাই সঠিক খাদ্য শৃঙ্খল। এসআই পদ্ধতিতে ওজন একক হলো নিউটন। খাদ্য শৃঙ্খলের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। তলের মসৃণতা যত বেশি হবে ঘর্ষণ তত কম হবে। একটি পাথরকে উপরের দিকে ছোড়া হলো, ঘটনাটিতে শক্তির রূপান্তর ঘটে কী শক্তি? গতিশক্তি থেকে স্থিতিশক্তি। স্থিতিশক্তি থেকে গতিশক্তির একক একত্রে কি বলে? স্থিতিশক্তি আর গতিশক্তি দুজনকে একসঙ্গে বলা হচ্ছে কি? যান্ত্রিক শক্তি। পরস্পরের সাথে সুসম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খল মিলে কি তৈরি হয়? খাদ্য জাল তৈরি হয়। একটি ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছুদূর গিয়ে থেমে যায়, ঘটনার জন্য দায়ী কে? ঘর্ষণ বল। একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো কি? ব্যাঙ। বিজ্ঞানী লিনম্যান তার একটি পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরের শক্তি প্রবাহর ব্যাখ্যা যে সূত্র দিয়ে প্রবর্তন করেন তা হচ্ছে 10% সূত্র। জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে কে? সূর্য। যে বস্তু সময়ের সাথে স্থান পরিবর্তন করে তাকে বলা হয় গতিশীল বস্তু। সৌরশক্তি খাদ্যের মধ্যে জমা থাকে রাসায়নিক শক্তি রূপে। নিচের কোন ক্ষেত্রে বল প্রয়োগ করা হয়েছে? সবকটা ক্ষেত্রেই বল প্রয়োগ করা হয়েছে। তারপরে প্রথম শ্রেণীর খাদক হলো ফড়িং। ঘর্ষণের ফলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। ইলেকট্রনিক হর্ন বাজানো হলো কোন ঘটনাটিতে? যেখানে বৈদ্যুতিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়েছে। পরিবেশের শক্তির প্রবাহ সবসময় একমুখী হয়। সুইচ অন করলে পাখা চললো, এখানে বৈদ্যুতিক শক্তি কোন শক্তি রূপান্তরিত হচ্ছে? এখানে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পোড়া চুন ও জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? পোড়া চুন আর জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় রাসায়নিক শক্তি ও তাপ শক্তি। সৌর কুকার চালু করা হলো, এখানে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে? এখানে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। ডাইন কিসের একক? ডাইন হচ্ছে বলের একক। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোথায়? ব্যাটারিতে। তারপরে কোশ্চেন হচ্ছে ট্রাফিক লেভেলের কত শতাংশ শক্তি দেহ গঠনে কাজে লাগে? ট্রাফিক লেভেলের 10% শক্তি বা 10% শক্তি দেহ গঠনের কাজে লাগে। হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়। পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস কি? সূর্য। নিচের কোন কাজে ঠেলা হলো? প্লাগ গোঁজাতে ঠেলা হলো। এবার দেখো প্রতিটি প্রশ্নের মান অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। দেখো টারবাইন কি কাজে ব্যবহৃত হয়? খরস্রোতা নদীর স্রোতে টারবাইন যন্ত্র বসিয়ে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়। একটি দ্বিতীয় শ্রেণীর খাদক তার প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়? একটি দ্বিতীয় শ্রেণীর খাদক তার প্রয়োজনীয় শক্তি পায় প্রথম শ্রেণীর খাদক থেকে। এক জীব থেকে অন্য জীবে পর্যায়ক্রমে কি প্রবাহিত হয়? শক্তি প্রবাহিত হয়। কোনো বস্তুর সংকোচন বা প্রচারের জন্য বল প্রয়োগের প্রয়োজন, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তারপরে দেখো গাড়ির টায়ার ক্ষয় পায় টায়ারের উপরে তলে ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য, সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। পরিবেশে সবুজ উদ্ভিদকে বলা হয় কি? উৎপাদক। কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলে কেন? বহু কোটি বছর ধরে গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়, তাই তাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। চুম্বকের নির্দিষ্ট কিছু বস্তুর উপরই ড্যাশ প্রয়োগ করতে পারে। কি প্রয়োগ করতে পারে? তার বল প্রয়োগ করতে পারে। যে কোনো তলের উপরিতল অসংখ্য উঁচু নিচু অংশ থাকে, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তারপরে কি আছে? কয়লা ও পেট্রোলিয়াম জড়ো হওয়া শক্তির উৎস কি? কয়লা পেট্রোলিয়ামে জড়ো হওয়ার শক্তির উৎস হচ্ছে সূর্য। ঘর্ষণ বল ঘর্ষণতলের ক্ষেত্রফল না প্রকৃতির উপর নির্ভর করে? ঘর্ষণ বল ঘর্ষণতলের প্রকৃতির উপর নির্ভর করে। কোনো বস্তুকে কোনো একটি তলের উপরে জোরে চেপে রাখা হলো ও বস্তু ও তলটির সংযোগস্থলে ঘর্ষণ বল বেড়ে যায়, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। গতিশীল বস্তু সচল অবস্থায় কি বলা হয়? গতি বলা হয়। সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তি রূপান্তরিত হয়? সব শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তি রূপান্তরিত হয়। কোন তলই সম্পূর্ণ মসৃণ নয়, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য কথা। তারপরে দেখো কি রয়েছে? এক ট্রাফিক লেভেল থেকে অন্য ট্রাফিক লেভেলে স্থানান্তরিত করার সময় শক্তির অপচয়কে কোন সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়? লিনম্যানের 10% সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। রাসায়নিক পরিবর্তনে অণুর গঠন বদলে যায়, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। যে কোনো বস্তু সময়ের সাথে স্থান পরিবর্তন করাকে
কী বস্তু বলে? সেগুলিকে গতিশীল বস্তু বলে। বাস্তুতন্ত্রের পুষ্টিস্তর ভিত্তিক পিরামিড এক কথায় ড্যাশ বলে? কি বলে? খাদ্য পিরামিড বলে। তারপরে কোশ্চেন কি আছে দেখো, নদীর স্রোত থেকে তাপ বিদ্যুৎ উৎপাদন করা হয়, সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। ব্যাটারি চালিত খেলনার শক্তিটি রূপান্তরিত হলো রাসায়নিক শক্তি থেকে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এটাই সত্য। 22 প্রশ্নটা আছে, উদ্ভিদ তার দেহ থেকে যে শক্তি তৈরি করে তা খাদ্যে শক্তির উৎস কি? তা খাদ্য শক্তির উৎস হচ্ছে, প্রধান উৎস হচ্ছে সূর্য। রাসায়নিক শক্তি তাপ শক্তি রূপান্তরিত হয়, একটা উদাহরণ দাও। পোড়া চুনে জল যা হলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে কি আছে, উদ্ভিদ নিজের খাদ্য নিজের দেহেই তৈরি করে ড্যাশের আলোর সাহায্যে, সূর্যের আলোর সাহায্যে। এরপরে কিছু প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন একটুখানি বড় বড় দেখে নিই আমরা। একটি ধাতু নির্মিত চাবির রিং সিমেন্টের মেঝের উপর কিছু সময় ধরে রিংটাকে ঘষতে দেখো, এরপর রিংটাকে স্পর্শ করে কী অনুভব করবে? কেন? রিংটাকে সিমেন্টের মেঝেতে বেশ কিছু সময় ধরে ঘষতে থাকলে রিংটি গরম হয়ে যাবে। কারণ হলো রিংটির সাথে মেঝের ঘর্ষণে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাই জন্য রিংটি গরম হয়ে যায়। বলেছে ফড়িং, সাপ, ব্যাঙ, সূর্য, ময়ূর, সবুজ গাছপালা পর্যায়ক্রমে সাজিয়ে একটি শক্তিপ্রভ খাদ্য শৃঙ্খল বানাও। সূর্য থেকে সবুজ ঘাস, সেখান থেকে ফড়িং থেকে ব্যাঙ থেকে সাপ থেকে ময়ূর। আদিম যুগের মানুষও স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত করার কৌশল জানতো। ভেবে দেখো তো, এরকম একটা ব্যবহার কি আছে, ধনুকের দ্বারা তীর নিক্ষেপ করা হচ্ছে, স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর। দৈনন্দিন জীবনে সৌরশক্তির প্রত্যক্ষ ব্যবহার লেখো। সৌর চুল্লিতে রান্না করা হয়, শীতের দেশে ঘরবাড়ি গরম করার জন্য সৌরশক্তি ব্যবহৃত করা হয়, মাছ, শস্য, সবজি শুকনো করার জন্য সৌরশক্তি ব্যবহৃত হয়, আর সোলার ওয়াটার হিটার, সোলার কুলার, সোলার ক্যালকুলেটর ইত্যাদি সৌরশক্তি ব্যবহার করা হয়। আর দেশলাই কাঠি, 5 প্রশ্নটা, দেশলাই কাঠি বারুদের অংশে দেশলাই গায়ে বারুদ লাগানো অংশে ঘষে দিলে জ্বলে ওঠে কেন? এরকম একটা প্রশ্ন একটু আগেই বলা হয়েছে, দেখে নাও তোমরা। যখন একটি কাঠিকে ওই পৃষ্ঠে ঘষা হয় তখন কি তাপ উৎপন্ন হয়, সেই তাপে লোহিত ফসফরাসের গঠন ভেঙে গিয়ে ফসফরাসের সঙ্গে অপর ফসফরাসে পরিণত হয়। শ্বেত ফসফরাস খুবই সক্রিয় একটি মৌল, উৎপন্ন হওয়ার সাথে সাথে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করবে এবং আগুনের সূত্রপাত হবে। বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে যা করা যায় এমন 2টি কাজের উদাহরণ দাও তো। দেখো, বায়ুর শক্তিকে কাজে লাগিয়ে কাজ করা যায় এমন শক্তি হলো বায়ুকলের সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা, যান্ত্রিক শক্তির জন্য বাতচক্র, জল তোলার জন্য নিষ্কাশনের জন্য বায়ু পাম্প, আর জাহাজ চালানোর জন্য পাল। তারপর দেখো, স্থিতিশক্তি গতিশক্তির পার্থক্য নিরূপণ করো। প্রথমে স্থিতিশক্তি বলে দেওয়া হয়েছে, তারপরে গতিশক্তি বলা হয়েছে। স্থিতিশক্তি কি? সময়ের সাথে সাথে পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হলে স্থিতি। আর কি আছে, যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে আছে গতি। যে সকল বস্তু চলমান নয় তারা স্থির অবস্থা বর্তমান থাকে, আর সকল চলমান বস্তু গতি অবস্থায় বর্তমান থাকে। ঘরবাড়ি, দালানকোঠা, গাছ ইত্যাদি হচ্ছে পারিপার্শ্বিক সাপেক্ষে স্থির। চলমান ট্রেন, চলন্ত বাস, গাড়ি, সাইকেল, রিক্সা প্রভৃতি পারিপার্শ্বিক সাপেক্ষে গতিশীল। তারপরে ঘর্ষণের বল আছে বলে আমরা কী কী সুবিধা পাই? ঘর্ষণ বল আছে বলে আমরা কী কী সুবিধা পাই? ঘর্ষণ বল আছে বলে আমরা হাঁটাচলা নড়াচড়া করতে পারি, লেখা আঁকড়ে ধরা করতে পারি, মেশিনারি ম্যানুফ্যাকচারিং কাজ করা যেতে পারে, ব্রেকিংয়ের কাজে আমরা ব্যবহার করতে পারি। দেখো, আমরা প্রায় শেষের দিকে শিখেছি। বায়ুপ্রবাহের দিকে কোনো নৌকার অভিমুখ থাকলে সেখানে পাল তুললে কী সুবিধা হয়? কেন? বায়ুপ্রবাহে নৌকার গতিমুখে বায়ুপ্রবাহ নৌকার গতির অভিমুখে হলে নৌকার গতিবেগ বৃদ্ধি পায়, এখানে বায়ুশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। টেবিলের ওপর রাখা একটি বইকে ঠেলতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, যদি ওই বইটার ওপর আরও কয়েকটা বই রাখা হয় তবে তাকে ঠেলতে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। কেন? কোনো পদার্থ যে অবস্থায় আছে স্থিতি বা গতি সেই অবস্থায় থাকতে চায়। কে জাড্য ধর্ম বলে? যে বস্তুর ভর বেশি তার স্থির জাড্য অতিক্রম করতে বেশি বল প্রয়োগ করতে হয়, তাই এরকম ঘটনা ঘটে। দেখো, অনেক কটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।